সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি। সনদ বাস্তবায়নের সুপারিশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল, খসড়া আদেশ জারির এখতিয়ার নেই সরকারের। সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ 8টি দল। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ। একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষকের। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। রাজধানীতে চলছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন কর্মসূচি। চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবি। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার শিশু উদ্ধার। 2 স্ত্রী সহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্যাং বিরোধী অভিযান ঘিরে ব্রাজিলে উত্তেজনা। কেন্দ্রীয় সরকারকে না জানিয়েও রক্তক্ষয়ী অপারেশন পরিচালনার অভিযোগ। প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোদিনও মেনে নেবে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। বিএনপি মহাসচিব বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। মির্জা ফখরুল বলেন, সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক। একই সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে অনৈক্য সৃষ্টি হয়েছে। আমি শুরু করছি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। দর্শক, বিএনপির সংবাদ সম্মেলন নিয়ে বিস্তারিত জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় বিএনপি কি বলেছে, কি জানতে পেরেছেন আপনি? বেশ কিছু প্রস্তাব দিয়েছে, বেশ কিছু আপত্তির কথা জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবনা দিয়েছে সেটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। মূলত সেই বৈঠকের পর আজকের এই সংবাদ সম্মেলন, যে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে বিএনপি যেই সনদে স্বাক্ষর করেছিল বা সব অন্যান্য রাজনৈতিক দল মিলে যে সনদে স্বাক্ষর করা হয়েছিল, সেই সনদের বেশ কিছু অঙ্গীকারনামায় পরিবর্তন আনা হয়েছে, যেগুলো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই ঐক্যমত্য কমিশন সেই সঙ্গে সংবিধান তফসিলে কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, সেখানেও আসলে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের আলোচনা করা হয়নি। এবং সেই সঙ্গে সবচাইতে যে বড় বিষয়টি, এই সাংবিধানিক আদেশকে জারি করবেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে দুইটি দল জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতির বাইরে গিয়ে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যেন এই সাংবিধানিক আদেশ জারি করেন, সেই রকম দাবি জানানো হয়েছিল। বিএনপি তরফ থেকে
স্পষ্ট বলা হয়েছে এটি করতে পারেন শুধুমাত্র রাষ্ট্রের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি শুধুমাত্র সাংবিধানিক আদেশ জারি করার ক্ষমতা রাখেন বা এটি একমাত্র তারই এখতিয়ার, এর বাহিরে মূলত এই প্রধান উপদেষ্টার তিনি এটি করতে পারেন না। এবং সেই সঙ্গে যে কয়েকটি বিষয় সংবিধানে গণভোটের যেই আন্দোলন হচ্ছে বা যে বিষয়ে আলোচনা হচ্ছে, বিএনপি তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এটি একেবারে নির্বাচনের দিন ছাড়া গণভোট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একই সাথে এত বড় আয়োজন সরকারের পক্ষ থেকে যেমন করা খুবই সমসাপেক্ষ বিষয়, তেমনি ব্যয়বহুল এবং সেই সঙ্গে এই গণভোট এখন না করে নির্বাচনের দিন যেন করা হয় এবং শেষ পর্যন্ত বিএনপি এই নির্বাচনের দিনের ছাড়া এই গণভোট আগে মেনে নেবে না বলে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই জুলাই সনদ নিয়ে বিএনপির যে বক্তব্য, বিএনপির যে আপত্তির জায়গা, সেই আপত্তির জায়গা নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করতে পারেন এবং তারা সেখানে যাবেন। এছাড়া নির্বাচন নিয়ে তাদের বিএনপির পক্ষ থেকে এক ধরনের কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে কিনা এই গণভোটের কারণে সেটি জানতে চাওয়া হয়েছিল। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে সরকারের এই জুলাই সনদ নিয়ে তাদের নানান জায়গায় আপত্তি থাকলেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই বিষয়ে তাদের বিন্দুমাত্র শঙ্কা নেই। তারা সরকারের প্রতি আস্থাশীল, তারা মনে করছেন নির্ধারিত বা ঘোষিত সময় প্রধান উপদেষ্টা যিনি বলেছেন সেই সময় নির্বাচনটা হবে। এবং সেই সঙ্গে এই বিএনপির যেই আপত্তির জায়গাগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যেরকম রাজপথে নানান কর্মসূচি দিচ্ছে, বিএনপি ধরনের কোনো কর্মসূচি দেবে কিনা সেই বিষয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলছেন তারা কোনো কর্মসূচি যাবেন না। তবে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে, তার মধ্যে নোট অফ ডিসেন্ট, যেটি বিএনপি শুরু থেকে বলে আসছে সব বিষয় ঐক্যমত হবে না। যেমন ঐক্যমত কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল যে 84টি বিষয় প্রস্তাবনায় অনেক রাজনৈতিক দল কেউ 6টি, কেউ 9টি, কেউ 12টি, কেউ 14টি এরকম নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো কিন্তু যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা রাখা হয়েছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট একেবারেই এড়িয়ে যাওয়া হয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এই নোট অফ ডিসেন্ট কেন এড়িয়ে যাওয়া হয়েছে, ফলে এখানে এক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং ঐক্যমতের নামে মূলত সরকারের তরফ থেকে বা কয়েকটি রাজনৈতিক দলের তরফ থেকে জবরদস্তি করে মূলত সেই প্রস্তাবনাগুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটি বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেটি তারা মেনে নেবেন না। এবং বলা হচ্ছে ঐক্যমত কমিশন যেই উদ্দেশ্যে গঠিত হয়েছিল, বলা হয়েছিল যেসব বিষয় ঐক্যমত হবে আর সেসব বিষয়ে শুধুমাত্র জুলাই সনদ হবে বা সেটি পরবর্তী সংসদ কার্যকর করবে, আর সেই জায়গা থেকে সরকার সরে এসেছে বলে বিএনপি মনে করছে। আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। স্মারকলিপি জমা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন 8 দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে দেয়া যাবে না। বলেন 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের 3 তারিখ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এর আগে বেলা 12টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জামায়াত সহ 8 দলের স্মারকলিপি ইস্যুতে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এবং কিছুক্ষণ পরেই তো কমিশনের মতবিনিময় ও প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা হবার কথা রয়েছে, সেই বিষয়ে কি তথ্য রয়েছে?
দুপুর ৩টার সময় এই যে প্রাক নির্বাচনী সভা যেটি সেটি অনুষ্ঠিত হবে এবং তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হতে পারে। তবে অনেক সময় দেখা যায় যে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন আসলে বৈঠক বা সভাগুলো শেষ হওয়ার পর অনেক সময় কিন্তু সেদিন আসলে কমিশনের তরফ থেকে অনেক সময় ব্রিফিং করা হয় না। তবে আজকেও সেক্ষেত্রে আসলে তারা ব্রিফিং করবে কিনা সেটা আসলে সময় বলে দিবে। তবে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং শেষ কার্যদিবস সপ্তাহের, সেহেতু তখন এই মুহূর্তে যেটি হয় যে তখন কমিশনেরও একটি চেষ্টা থাকে যে এ বিষয়ে আসলে জনগণকে জানানোর, সাংবাদিকদেরকে জানানোর। তবে এর মধ্যে যেটি হয়েছে যে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে এসেছেন এবং নির্বাচন কমিশনে এসে তারা বৈঠক করেছেন পুরো কমিশনের সাথে, এবং পুরো কমিশনের সাথে বৈঠকের পর মতামত আদান প্রদানের পর বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের পরামর্শ, মতামত তুলে ধরার পর তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন। তবে সেসব বৈঠকের পর রাজনৈতিক দলের সাথে যে বৈঠকগুলো কমিশনের হয় সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বললেও তারা কমিশনের তরফ থেকে কিন্তু সাধারণত অনেক সময় আমরা দেখেছি অধিকাংশ সময় কোনো বক্তব্য পাওয়া যায় না। আজকেও আসলে তেমনটি হয়েছে যে 8টি ইসলামিক দল, জামাতে ইসলাম সহ বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 8টি রাজনৈতিক দল, যেগুলো হচ্ছে ইসলামপন্থী দল, ইসলামিক জোট বলা যেতে পারে, জামাত ইসলামের নেতৃত্বে তারা এসেছিলেন আজকে। এর আগে যেটি হয়েছে যে নির্বাচন কমিশন সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে তারা একটি অবস্থান সমাবেশ তারা আয়োজন করেন এবং সেই অবস্থান সমাবেশের পর তারা তাদের প্রত্যেকটি দলের প্রতিনিধি কিন্তু আসেন এই নির্বাচন ভবনে, নির্বাচন কমিশনে, এবং তারা মূলত 3টি দাবি জানান: লেভেল প্লেইং ফিল্ড, নভেম্বরে গণভোট এবং সবার জন্য আসলে যে সংসদীয় আরপিও সেটিকে হুবহু বহাল রাখা। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়ে 2 ধরনের সুপারিশ করা হয়েছে। আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়। এতে সামনে সংঘাত ও বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর। লাভলি বিথির রিপোর্ট। প্রায় 8.5 মাসের আলোচনা, বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জুলাই সনদে 2টি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে, কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে, যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 2টি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে। ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে, আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন, সেগুলোর ক্ষেত্রে তো হচ্ছে কি আমরা আরও বড় ধরনের ক্রাইসিসে যাব। বিএনপির যে পজিশন, সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই। এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা, এইটার সংজ্ঞায়নটা কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা, তাহলে হচ্ছে আসলে বিএনপি 2টাকেই রিজেক্ট করবে, তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল। এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায়, সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। আপত্তি আছে 270 দিনের সময়সীমা নিয়েও। কনসেনসাস কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত করা হবে, এটাকে অ্যাকনলেজ করেছে, তখন কি তারা বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি? এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে, তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন, বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন, তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দিবেন। সো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয়, আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব, তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কী হবে সেটা বোঝাতে হবে। সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জনগণের রায়ে বাধ্যবাধকতা তৈরি করবে, সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে। এই দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু ওই যে এই যে যেই মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশে, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। জনগণই আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত আসলে আলাদা করে মেনশন করার কি দরকার ছিল, যাতে হয় নিশ্চিত করা।
বদিউল আলম জানান, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চাকুরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে রাজধানীতে চলছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। 28 জানুয়ারি আমাদের জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরেও যে দীর্ঘ 10টা মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের এমপিও করে না, জাতীয়করণ করে, তার মানে ব্যর্থ সরকার। আমরা সুনাগরিক হওয়া সত্ত্বেও, শিক্ষক হওয়া সত্ত্বেও মর্যাদা নাই। কেন পুলিশ আমাদের এত অত্যাচার করলো, প্রশাসন জবাব চায়? কেন আমরা আমাদের সমাজের মূল্যায়ন পাবো না? কেন আমাদের সরকার বারবার আমাদেরকে অদা দিয়েও তারা অদা রাখছে না? ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় তুলতে গিয়ে দগ্ধ হয়েছেন একটি মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ 8 জন। গতকাল ভাদুঘর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, 4 তলা থেকে কাপড় পড়ে যায় ভবনের পার্শ্ববর্তী বিদ্যুতের তারের উপর। স্টিলের লম্বা পাইপ দিয়ে আটকে থাকা কাপড়টি উদ্ধারের চেষ্টা করছিলেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলেয়া। এ সময় বিদ্যুতের তারে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হন মাদ্রাসার 7 শিক্ষার্থী ও আয়া। প্রথমে তাদের উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কাপড়টাকে একটা আপনার ওই স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিলেন। এই লাঠিটা ওইখানে দেওয়ার পরপরই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি। ওইখানে কারেন্টের যে অফিস পাইপ দিয়া একটা মেয়ে মনে হয় কারেন্ট এরিয়ার মধ্যে বাড়ি দিছে, এই জন্য বাস্ট হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন না দেয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছেন ভিসি। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে ধীরগতি দেখা যাচ্ছে। অব্যবস্থাপনা আড়াল করতেই এমন ধীরগতি দাবি করছে তারা। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে দুপুর উপাচার্য সালেহ হাসান নকিব ও 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল সাঁতার প্রতিযোগিতার অনুশীলনের সময় হঠাৎ ডুবে যান সাইমা হোসেন নামের এক নারী খেলোয়াড়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রামেকে নেয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ, এরপর নিঃসন্তান এক দম্পতির কাছে তাকে কয়েক লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে ওই অপহরণ চক্রের 3 সদস্য। অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। আটককৃতরা বড় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। 4 বছরের ছোট্ট এক শিশু হঠাৎ এক অচেনা ব্যক্তির হাত ধরে চলা শুরু করে। এরপর কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটি। গত 23 অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় শিশু তানিয়া। বাবার করা জিডির পর থেকেই তাকে উদ্ধারে অনুসন্ধানে নামে র্যাব। অপহরণের 6 দিন পর বুধবার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। তবে যে পন্থায় তাকে অপহরণ করা হয়েছে তা বেশ অদ্ভুত। প্রথমে মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি 2 দিন খোঁজাখুঁজি করার পরে থানায় বললাম, দাদা ছাড়া থাকে না, দাদি ছাড়া থাকে না। দাদা দাদি ওই 6টা দিন 7টা দিন ছিল কিরকম। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে প্রথমে সম্মোহিত করে অপহরণ চক্রের মূল হোতা স্বপন সর্দার। এরপর তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ। সেখানে নিঃসন্তান এক দম্পতির কাছে 2,50,000 টাকায় শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল স্বপন সর্দার ও তার 2 স্ত্রীর। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে,
তো এটা আরও বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। র্যাব জানায় জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। তারা নিজেকে জিনের বাদশা বা হিসাবে তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর এখানে, বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। আটককৃতরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে দুজনকে। সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় গত কয়েক মাস ধরে রাউজানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনো ছুরিকাঘাতে হত্যা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক মাদকের ছবি টবি ইত্যাদি আছে। তো এখন আমরা অভিযান এখনো পরিচালনা করছি। তার নামে অলরেডি আরও 3টা মামলা রয়েছে। মামলা থেকে সে জামিনও নিয়েছে, আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্রশস্ত্র সহ ধরেছি। সার বিক্রিতে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, অথচ রাজবাড়ীর কৃষি নির্ভর উপজেলা কালুখালীতে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। চাষিদের অভিযোগ, সার কারসাজিতে জড়িত স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরাও। সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। রাজবাড়ীর কালুখালী উপজেলার সারের বাজার, প্রতিটি দোকানেই পর্যাপ্ত মজুদ। তবে গোডাউনের চিত্রের সাথে ডিলার ব্যবসায়ীদের ভাষ্যের মিল নেই। সংকটের অজুহাতে চাষিদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে। কৃষকরা বলছেন, উপজেলা জুড়েই সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। স্বাভাবিকের চেয়ে সব ধরনের সারে 200 থেকে 500 টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে। অভিযোগের তীর স্থানীয় ডিলারদের বিরুদ্ধে। সরকারি মূল্যে সার চাইলে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, অথচ বেশি দাম দিলেই মিলছে সার। তবে কেনার পর দেয়া হচ্ছে না কোনো বিল বা ভাউচার। 20 টাকা কেজি আমরা ইউরিয়া সার কিনছে, এখন বর্তমানে সেটা 35 টাকা কেজি। দিন দিন সারের দাম ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। 1 কেজি সার কিনছি, আপনার টিএসপি কিনছিল 1300 টাকা বস্তা, সেটা এখন 1850 টাকা। বাংলা ডিএবি কিনছি 1600 টাকা বস্তা, সেটা এখন 2500 টাকা বস্তা। সরকারিভাবে সব ধরনের সারের মূল্য নির্ধারিত থাকলেও তোয়াক্কা করছেন না বিক্রেতারা। খুচরা পর্যায়েও কেজি প্রতি বাড়তি দাম। পেঁয়াজ আবাদ মৌসুমের শুরুতে সার নিয়ে এমন কারসাজিতে দুশ্চিন্তায় কৃষকরা। বলছেন, সিন্ডিকেটের কারণে জমিতে পর্যাপ্ত সার দিতে পারছেন না তারা। ইউরিয়া 32 টাকা 30 টাকা, এক এক দোকানে এক এক দাম নেয়। আমরা এগুলো 22 টাকা 23 টাকা করে কিনছি, গতবারও কিনছি। এবার এই পরিবেশে চলতেছে। পটাশে পাচ্ছে প্রায় 200 টাকা, অথচ আমরা এখন কিনে লাগাই, কিন্তু যখন পেঁয়াজ ওঠাই তখন পেঁয়াজের দাম একদমই কম থাকে। তার কারণে আমরা হয়তো খরচ যা করি তাই ওঠে না। এদিকে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দকৃত সারের যোগান কম। বাইরে থেকে বেশি দামে সার কিনছেন তারা। মাঠ পর্যায়ে কৃষি কাজের জন্য যতটুকু চাষযোগ্য জমি হয় ততটুকুর ওপর এটা অনেক আগের থেকেই সারটা বরাদ্দ করে তারাই তাদের জরিপে, কিন্তু সেই তুলনায় 100% সার আমাদের বরাদ্দ হয়। বাইরে থেকে আনলে পরে তখন আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয়। আমরা বাইরে থেকে সংগ্রহ করে আমরা তো সব সম্পূর্ণ বরাদ্দ পাচ্ছি না এখানে, মানে সম্পূর্ণ চাহিদা আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে এটা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, বাইরে থেকে সার কিনে বেশি দামে বিক্রির সুযোগ নেই। সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। ফসলের আবাদ অনুযায়ী আমরা একটা চাহিদাপত্র দিয়ে থাকি বছরের শুরুতে। সেই অনুযায়ী যদি আসলে বরাদ্দটা আসতো, আমাদের বরাদ্দ তার থেকে কম আসে। যদি বাইরে থেকে নিয়ে আসে, নিশ্চয়ই অন্য একটা জেলা থেকে নিয়ে আসছে, অন্য একটা জেলার ডিলার বিক্রি করেছে, সেক্ষেত্রে ওই ডিলারও যেরকম ভাবে অপরাধী, উনিও যদি বাইরে থেকে নিয়ে আসে সেও অপরাধী। কালুখালীর প্রায় 75% মানুষই কৃষি নির্ভর। উপজেলায় সরকারি অনুমোদন পাওয়া সারের ডিলার 31 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে দিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে যান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গফুরের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে, কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে না। স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। রাতে সাময়িক বন্ধ থাকার পর সকাল থেকে পুরো দমে চলছে রেল চলাচল। স্বাভাবিক হলেও যাত্রীদের মধ্যে এখনো শঙ্কা কাজ করছে, তাই অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম। এর আগে রাত 9:15টায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পড়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পনের কারণে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। পরে সেসব স্থানে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ চালায় কর্তৃপক্ষ। এর আগে গত রোববার দুপুরে 12টার পর ফার্মগেট স্টেশনে 433 নম্বর পিলারে উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এই ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা 11টার দিকে। তারপরও ফার্মগেটের দুর্ঘটনাস্থলে 3 দিন ধরে ধীরগতিতে চলাচল করছে মেট্রো রেল। আগারগাঁও থেকে উঠছি, ঢাকা বাসে যে নামবো আর কি। আর কালকে শুনছিলাম আর কি মেট্রো বন্ধ ছিল, এখনো এসে দেখে চালু আছে। টেকনিক্যালের উপরে বুঝতে হবে যে কতটুকু অনিশ্চয়তা, কতটুকু নিশ্চয়তা ওনারাই বলতে পারবে। আমরা যাত্রী, যখন যা হবে সেটাই মেনে নিতে হবে। সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আজকে সকাল থেকে পুরো লাইন স্বাভাবিক নিয়মে চলতেছে। কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। পূর্ণাঙ্গ প্রতিবেদনে জানা যাবে বিস্তারিত, বলছেন কমিটির সদস্যরা। জেনারেল হাসপাতালের অভিযুক্ত আরএমও ও তার ভাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আরএমওর বাড়িতে অনুশীলনমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই তোলপাড় চলছে কুষ্টিয়ায়। সিভিল সার্জন কার্যালয়ের 7 ক্যাটাগরিতে 115 পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা। অভিযোগ ওঠে, পরীক্ষা কেন্দ্রের বাইরে আরএমওর বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা। কালকে পরীক্ষা ছিল, এখানে প্রশ্ন আসবে আমাদের, পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ। ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসে সিভিল সার্জন কার্যালয়। তদন্তের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আরএমও হোসেন ইমাম এবং তার ভাই নান্নুকে। সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আরএমও। যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয়, আমাদের শাস্তি হবে, ঠিক আছে? এর জন্য কোনো মব সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থা করা আমি বেআইনি মনে করি, এবং আমি এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি। এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা। পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া। তথ্য দেওয়ার মতো এখনো আমরা কনক্লুশনে আমরা পৌঁছে নেই, তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব। যদি কোনো ধরনের কোনো চক্র থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব। শুধু চক্র না, এই সাথে অন্যান্য যারা আছে, মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে। সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের। অনেক ছাত্রছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল আপ করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে সাথে প্রশ্নপত্র মুখস্থ করে দেওয়ানো হয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেন্টদের।
অভিযোগ রয়েছে প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র সরবরাহ করা হয়েছে জেলার আরও কয়েকটি স্পটেও। তদন্ত শেষে থলের বিড়াল বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। সিরাজগঞ্জের এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে এইচআইভি পজিটিভ রোগীদের সংখ্যা। গত 6 বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 255 জন এই মারণ ব্যাধিতে আক্রান্ত। এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে সিরাজগঞ্জ। দাবি করা হচ্ছে যমুনা নদী তীরবর্তী অঞ্চলটি এইডসের রেড জোন। নিঃসন্দেহে শিউরে ওঠার মতো তথ্য। বিষয়টি যাচাই করতে সিরাজগঞ্জ এআরটি সেন্টারে যমুনা টেলিভিশন। জানা যায়, গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা। সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী। একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে, সেটা হচ্ছে সমকামীদের মধ্যে। যে সমকামী বলতে হচ্ছে এমএসএম, এমএসডব্লিউ, মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল, যারা এদের মধ্যে একটি এইচআইভির হারটা বেড়ে গেছে। এবার পাওয়া গেল আরেক তথ্য। এআরটি সেন্টারে গত 6 বছরে 10,600 জনের এইচআইভি টেস্ট করা হয়েছে, যাদের মধ্যে পজিটিভের সংখ্যা 255 জন। চিকিৎসকরা বলছেন, এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জবাসীদের নয়, এআরটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও 8 জেলার রোগীদের। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত 10,600-র অধিক মানুষকে এইচআইভি টেস্ট করা হয়েছে। এর ভিতরে পজিটিভ এসেছে 255 জন, এবং এই 255 জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট 8টি জেলার চিত্র। রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে টেস্ট করব, সন্দেহভাজন যে রোগীগুলো আসবে, এই টেস্টের 5% অথবা তার চেয়ে বেশি হতে হবে। সেই হিসাবে এই পরিমাণ 0.5, মানে এটা অনেক কম। সেই হিসাবে আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না। চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা 22 জন। সিভিল সার্জন জানালেন, এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার। সমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায়, আইসবার্গ অফ ডিজিজের মতোই। এটা তো আসলে দেখা যায় না, ফিজিক্যালি দেখে বোঝা যায় না কি তার সাথে ইয়ে করছে। তবে এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে, এবং জেলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করব। এইচআইভি পজিটিভ রোগীদের অনেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। বিনামূল্যে ওষুধ প্রদান, চিকিৎসা সেবার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে তাদের। দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে, চাইতে 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 এই যে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে আর কি। এই হাসপাতালে যে আসছি, এইচআইভি যে ওষুধগুলো দেয়, তাতে আমি সুস্থ আছি, ভালো আছি। ভয়ঙ্কর এই ব্যাধি রোধে সচেষ্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইনজেকটিভ ড্রাগের মাধ্যমে রোগটির বিস্তার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইনজেকটিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি, লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি। আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন। এইচআইভির ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গ্যাং বিরোধী রক্তক্ষয়ী অভিযানকে কেন্দ্র করে ব্রাজিলে শুরু হয়েছে তোলপাড়। রিও ডি জেনেরোর স্থানীয় প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। সরকারের দাবি, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় প্রশাসনকে না জানিয়েই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে জবাবদিহিতার দাবি জাতিসংঘের। এদিকে নিরাপত্তা বাহিনীর সাথে গ্যাং সদস্যদের সশস্ত্র সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। ব্রাজিলের রিও ডি জেনেরোর ফাভেলা শহর নিরাপত্তা বাহিনীর সশস্ত্র অভিযানে রীতিমতো পরিণত হয়েছিল রণক্ষেত্রে। মঙ্গলবার পুলিশসহ অন্যান্য বাহিনীর 2500 সদস্যের অভিযানে প্রাণ গেছে 132 জনের। এটিকে ব্রাজিলের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী অভিযান আখ্যা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, নিহতদের সবাই অপরাধী। রিও ডি জেনেরোর এই অভিযান ঘিরে এরই মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে দেশটিতে। ব্যাপক বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে মারা হয়েছে নিরীহ মানুষদের। এই অভিযানের উদ্দেশ্য রাজনৈতিক। যাদের মারা হয়েছে তারা কৃষ্ণাঙ্গ, গরিব। যথেষ্ট হয়েছে, আমরা আর সহ্য করব না। যারা মারা গেছে তারা আমাদের সন্তান, ফাভেলায় বসবাসকারী মায়েদের সন্তান। আর কত মা তাদের সন্তানদের জন্য শোকে কাতর হবেন?
বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে দেশটির সরকার। বিচারমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় প্রশাসন কিংবা প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে না জানিয়েই রক্তক্ষয়ী এ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। প্রেসিডেন্ট কিংবা আমাদের কারোরই এখনো অভিযান সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই। আমরা সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি ততটুকুই তথ্য আছে। আমরা রিও ডি জেনিরোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাব। এটি অত্যন্ত রক্তাক্ত এবং সহিংস অভিযান ছিল। প্রাণহানির সংখ্যা থেকে প্রেসিডেন্ট হতবাক হয়েছে। তিনি অবাক যে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা ছাড়াই এত বড় অভিযান চালানো হয়েছে। ব্রাজিলে গ্যাং বিরোধী এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। সঠিক তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছে তারা। প্রতিবেশী দেশের অস্থিরতার জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে আর্জেন্টিনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। বুধবার ঘটে এই দুর্ঘটনা। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বেইস ক্যাম্পের কাছাকাছি লো উঁচুতে আটকে পড়েন বেশ কয়েকজন আরোহী। তাদের উদ্ধারে পাঠানো হয় হেলিকপ্টারটি। বরফের উপর অবতরণের সময় বিধ্বস্ত হয় উড়োযানটি, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাইলট। আটকে পড়া আরোহীরা উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি। চলতি মাসে দ্বিতীয়বারের মতো ব্যাপক তুষারপাত হয়েছে মাউন্ট এভারেস্টে। এতে আটকা পড়েছে অনেক অভিযাত্রী। বৈরী আবহাওয়ার কারণে এভারেস্টের নেপাল ও চীন উভয় অংশই বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করে মুহূর্তেই উপকূলীয় শহর ধ্বংসে সক্ষম রাশিয়ার নতুন টর্পেডো, যা একাধারে পারমাণবিক শক্তিচালিত এবং ক্ষমতা সম্পন্ন। গ্রিক সমুদ্র দেবতা পোসাইডনের নামে নামকরণ করা হয়েছে মারণাস্ত্রকে, যার সফল পরীক্ষা চালিয়েছে মস্কো। নিজেই এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তির দিক থেকে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী খ্যাত মিসাইল সারমাটকেও ছাড়িয়ে যাবে। সমুদ্র দেবতা পসাইডন, গ্রিক পুরাণে বর্ণিত এই চরিত্রকে যেন বাস্তবে ফিরিয়ে আনল রাশিয়া, তবে কোনো দেবতা রূপে নয়, বরং মারণাস্ত্র রূপে। পোসাইডনের নামানুসারে পরীক্ষা চালানো এই অস্ত্র মূলত রাশিয়ার নতুন সুপার টর্পেডো, যেটি পরমাণু শক্তিচালিত এবং একই সাথে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, যার একটিমাত্র বিস্ফোরণে ডুবে যেতে পারে সমুদ্র তীরবর্তী যে কোনো শহর। বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার RS-28 সারমাটের চেয়েও বহুগুণে শক্তিশালী পোসাইডন টর্পেডো, এমনটাই দাবি প্রেসিডেন্ট পুতিনের। পোসাইডনের শক্তি আমাদের সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাটের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি। পৃথিবীতে সারমাটের মতো আর কিছু নেই। আমরা এখনো এটি মোতায়েন করিনি, শিগগিরই মোতায়েন করা হবে। তবে শক্তির দিক থেকে পোসাইডন সারমাটকেও উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। আশ্চর্যের বিষয় হল পোসাইডনে ব্যবহৃত নিউক্লিয়ার প্রপালশন ইউনিট পারমাণবিক চুল্লির তুলনায় 1000 গুণ ছোট। তবুও প্রচলিত চুল্লি চালু হতে যেখানে দিন কিংবা সপ্তাহ পর্যন্ত সময় নেয়, সেখানে এটি মিনিট অথবা সেকেন্ডের ব্যবধানেই সক্রিয় হয়। অন্তত এই দিক থেকে টর্পেডোটি পৃথিবীতে এক এবং অদ্বিতীয়, যেটিকে আটকানোর কোনো উপায় নেই। বাস্তবে পোসাইডন সম্পর্কে তথ্য পাওয়া দুষ্কর, তবে সামরিক বিশ্লেষকদের মতে এই টর্পেডোর পাল্লা আনুমানিক 10,000 কিলোমিটার। পানির নিচে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি। 2018-19 সালেও পোসাইডনের ফিল্ড টেস্ট সম্পন্ন করে রাশিয়া। খুব শিগগিরই তা মোতায়েন করা হবে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে। অনিক রহমান, যমুনা নিউজ। জ্যামাইকার পর হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড হাইতি। এখন পর্যন্ত দেশটিতে 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানি। বুধবার স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন আঘাত হানে হাইতিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার উপকূলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এর আগে জ্যামাইকায় আঘাত হানে ক্যাটেগরি 5 হারিকেন। ঝড়ের কবলে পড়ে কিউবা, বাহামা সহ আরও কয়েকটি দেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটির লাখ লাখ মানুষ। তবে ব্যাপক আগাম প্রস্তুতি নেয় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলে দাবি দেশগুলোর। কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার 65তম জন্মদিন আজ। 86 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নের ট্রফি এনে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য বিতর্ক সঙ্গী হলেও তার করা হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি আজও ফুটবল বিশ্বে সর্বাধিক আলোচিত। ম্যারাডোনা বুঝিয়েছেন, গ্রেটনেস মানে শুধুই পাওয়া নয়, বরং ইতিহাস বদলে নতুন করে লেখা। রেকর্ড বইয়ের হিসাব নিকাশে হয়তো তার নামটা কখনোই পাওয়া যাবে না উপরের দিকে, তবে পরিসংখ্যান দিয়ে যে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না, সেটা প্রমাণ করেছিলেন দিয়াগো ম্যারাডোনা।
এই কিংবদন্তির গল্পটা সংখ্যা নয়, বরং সময়। সময়ের প্রেক্ষাপটে একজন মানুষ কি ছিলেন, তার প্রভাব কতখানি ছড়িয়েছিল, সেটা দিয়েই লেখা হয় কিংবদন্তি। আর সেই প্রভাবেই ম্যারাডোনা ছিলেন এক যুগের প্রতিচ্ছবি। কোনো ডিফেন্স লাইনকে একাই বিধ্বস্ত করা, কোনো এক মিড টেবিল ক্লাবকে চ্যাম্পিয়ন বানানো, যার বিপক্ষে খেলা মানে ছিল এক ধরনের আতঙ্ক। সেই একক ভয় কখনো পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। সেই ম্যারাডোনার আজ 65তম জন্মদিন। মাত্র 16 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান ম্যারাডোনা। 1979 সালে আর্জেন্টিনা যুবদলকে জেতান বিশ্বকাপ। তবে তার মহাকাব্য রচিত হয় 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে, যেখানে গোল অব দ্য সেঞ্চুরির উপহার দেন ফুটবল বিশ্বকে। ম্যারাডোনার একটি গোলকে বলা হয় হ্যান্ড অফ গড, কিন্তু পরের 40 গজে ড্রিবল করা গোলই প্রমাণ করেন বিতর্ক নয়, সেটা ছিল ঈশ্বরের বিচার। প্রায় একক নৈপুণ্যে এবং দুর্দান্ত নেতৃত্বে আর্জেন্টিনাকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা এনে দেন ম্যারাডোনা, যা তাকে ফুটবল ইতিহাসে অমর করে রাখে। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 1984 সালে নেপোলির একটা সংবাদ সম্মেলনে হাজির হয়ে 22 বছর বয়সের ম্যারাডোনার প্রথম কথা ছিল, আমি এখানে ইতিহাস লিখতে এসেছি। তার জাদুকরী ছোঁয়ায় বদলে যায় ইতালির সাধারণ এক ক্লাব। নাপোলিকে তিনি 80-র দশকে 2টি লিগ শিরোপার পাশাপাশি জেতান একটি ইউরোপিয়ান কাপ। এরপরই হয়ে ওঠেন ওই শহরের অবিসংবাদিত কিংবদন্তি। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বিতর্কেও ভরা। খেলেছেন মাত্র 2টি বড় ক্লাবে। ক্যারিয়ারে ট্রফির সংখ্যা অনেক কম। ইনজুরি ও ব্যক্তিগত বিতর্ক থাকলেও তিনি ফুটবল ঈশ্বর। কারণ তিনি বুঝিয়েছেন, গ্রেটনেস মানে শুধু তুমি কি পেলে তা নয়, গ্রেটনেস মানে তুমি কি বদলালে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।